হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? অপশন আনাতোলিয়ার মালভূমি, নাকি ছোটনাগপুর মালভূমি, নাকি তিব্বত মালভূমি, নাকি পামির মালভূমি? কি হবে? তিব্বত মালভূমি। পৃথিবীর বৃহত্তম বললে কিন্তু তিব্বত মালভূমি, আর যখনই উচ্চতম বলবে তখন হয়ে যাবে পামির মালভূমি। আচ্ছা, এই বৃহত্তম মালভূমি যে তিব্বত মালভূমি, এটি একটি পর্বত বেষ্টিত মালভূমিরও উদাহরণ। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলবো? যে মালভূমির চারিদিকে পর্বত দ্বারা ঘেরা তাকেই বলো পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে এই তিব্বত মালভূমি কোন দুটি পর্বত দ্বারা ঘেরা? পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। উত্তর দিকে রয়েছে কি কুয়েনলুন পর্বতমালা, আর দক্ষিণ দিকে রয়েছে হিমালয় পর্বতমালা। হলো? আচ্ছা, এই পামির মালভূমির উচ্চতা কত? তো 4873 মিটার। 4873 মিটার। এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বা সবচেয়ে উঁচুতে অবস্থিত মালভূমি। তাই এই পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। আচ্ছা, এটা পৃথিবীর হলো। এবার যদি বলা হয় ভারতের উচ্চতম মালভূমি, কি হবে? লাদাখ মালভূমি। আর ভারতের যদি বৃহত্তম মালভূমি বলে কি হবে? দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্লেটু। হলো? আচ্ছা, আর অপশন ছিল আনাতোলিয়ার মালভূমি। আনাতোলিয়ার মালভূমি কোথায় আছে? তুরস্কে রয়েছে। ছোটনাগপুর মালভূমি কোথায় রয়েছে? ভারতে রয়েছে। আর তিব্বত মালভূমি কোথায় রয়েছে? চীনে রয়েছে। আর তোর পামির মালভূমি কোথায় রয়েছে? চীন রয়েছে, আফগানিস্তান, তাজিকিস্তান, এই সমস্ত দেশে কিন্তু পামির মালভূমি বিস্তার রয়েছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। সাহারা মরুভূমির গরম, শুষ্ক, ধূলিপূর্ণ স্থানীয় বায়ুটি হলো? সাহারা মরুভূমি থেকে উৎপত্তি হয়েছে শুষ্ক, উষ্ণ এবং ধূলিপূর্ণ স্থানীয় বায়ুটি হলো, অপশন বলছে হারমাট্টান, নাকি চিনুক, নাকি মিস্ট্রাল, নাকি সিরোক্কো। কি হবে? সিরোক্কো হচ্ছে সাহারা মরুভূমি থেকে উৎপত্তি হয়েছে এমন একটি স্থানীয় বায়ু, এবং তার প্রকৃতি কেমন? উষ্ণ হবে, শুষ্ক হবে এবং ধূলিপূর্ণ হবে। ঠিক আছে? এই সাহারা মরুভূমি থেকে এই সিরোক্কো নামক স্থানীয় বায়ুটা উৎপত্তি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ভূমধ্য সাগর দিকে প্রবাহিত হবে। দিয়ে ভূমধ্য সাগর অতিক্রম করে ইতালি এবং স্পেন, এই সমস্ত দেশে কিন্তু এই সিরোক্কো নামক স্থানীয় বায়ুর প্রভাবটা দেখা যাবে। এই যে সাহারা মরুভূমি থেকে ধূলির ঝড়টা বা ধুলোবালি নিয়ে যাচ্ছে বায়ুটার সাথে, আর আমরা জানি কি ইতালি, স্পেন, এই সমস্ত দেশগুলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কি ফল চাষের জন্য বিখ্যাত। তাহলে এই ধুলো ঝড়টা ওই ফল চাষে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে। তাই এই সিরোক্কোকে বলা হয় ব্লাড রেন বলা হয়। পরীক্ষায় আসতে পারে যে কোন স্থানীয় বায়ুকে ব্লাড রেন বলা হয়? কি হবে? সিরোক্কো। আচ্ছা, এই সিরোক্কো বায়ুটাই যখন ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে তখন মিশরে এর নাম হয়ে যাচ্ছে খামসিন। তাহলে মিশরের স্থানীয় বায়ুকে বলবো খামসিন, আর সিরোক্কোটাকে অ্যাকচুয়ালি সিসিলিতে দেখা যায়। হলো? আচ্ছা, অপশন এ আছে হারমাট্টান। হারমাট্টান বায়ুটা কি না সাহারা মরুভূমি থেকে কোন দিকে? পশ্চিম দিকে প্রবাহিত হবে, দিয়ে আফ্রিকার গিনি উপকূল পর্যন্ত কিন্তু এই বায়ুটা প্রবাহিত হয়ে আসবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে হারমাট্টান বায়ুটা কোথা থেকে উৎপত্তি লাভ করছে? সাহারা মরুভূমি। আর কোথায় দিকে যাচ্ছে? না তোর গিনি উপকূলের দিকে, আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত গিনি উপকূলের দিকে। আচ্ছা, এই হারমাট্টান বায়ুর নেচার কেমন? না মরুভূমিটা থেকে যেহেতু যাচ্ছে একই নেচার হবে, উষ্ণ হবে, শুষ্ক হবে, তাই তো? উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। এই হারমাট্টান স্থানীয় বায়ুকে ডক্টরস পয়েন্ট বলা হয়ে থাকে। কেন ডক্টরস পয়েন্ট বলা হয়? না গিনি উপকূলে কিন্তু সারা বছর ওয়েদার থাকার কথা কেমন? না স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর ওয়েদার থাকার কথা। কিন্তু এই যে সাহারা মরুভূমি থেকে উষ্ণ বায়ুটা এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে ওখানকার ওয়েদারটা স্যাঁতস্যাঁতে না করে একটু মনোরম প্রকৃতির করে দেয়। তাই হারমাট্টান নামক স্থানীয় বায়ুকে ডক্টরস পয়েন্ট বলা হয়ে থাকে।
অপশন সি এ ছিল চিনুক। আচ্ছা, চিনুক নামক স্থানীয় বায়ুটা কোথায় দেখা যাবে? উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে দেখা যাবে। আচ্ছা, এই স্থানীয় বায়ুটার নেচার কেমন হবে? উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির হবে। তাহলে উষ্ণ প্রকৃতির বায়ুটা হওয়ার জন্য যে পাহাড়ের ঢালে যে বরফগুলো রয়েছে সেগুলো গলে যাবে, তাই এই চিনুককে বলা হয় তুষার খাদক বা তুষার ভক্ষক। তাহলে এক লাইন সব বলে দিচ্ছি। হারমাট্টানকে বলা হবে ডক্টর সোয়াইন, সাহারা মরুভূমি থেকে গিনি উপকূলের দিকে আসবে। আচ্ছা, চিনুকটাকে কি বলা হবে? তুষার খাদক বা তুষার ভক্ষক বা স্নো ইটার্স বলা হবে। কোথায়? না উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢালে দেখা যাবে। আর কি সিরোক্কো, সিরোক্কোটাকে কি বলা হচ্ছে? ব্লাড রেন। আর অপশন সি ছিল মিস্ট্রাল। মিস্ট্রাল কিন্তু বায়ুটার প্রকৃতি, এই মিস্ট্রাল নামক স্থানীয় বায়ুর প্রকৃতি কিন্তু উষ্ণ শুষ্ক হয় না। কেমন হয়? শীতল এবং শুষ্ক। শীতল এবং শুষ্ক প্রকৃতির বায়ু হচ্ছে মিস্ট্রাল। মিস্ট্রালটা কোথা থেকে প্রবাহিত হবে? না ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল থেকে তোর ফ্রান্সের রোন নদীর অববাহিকার দিকে কিন্তু প্রবাহিত হবে মিস্ট্রাল বায়ুটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে বল, এগুলো তো বিভিন্ন দেশের বললাম, তাহলে ভারতের কিছু বলি। ভারতের একটি স্থানীয় বায়ুর নাম লু আঁধি। এগুলো হচ্ছে ভারতের স্থানীয় বায়ু। আচ্ছা, লু কোথায় প্রবাহিত হয়? না উত্তর পশ্চিম ভারতে। আঁধিও কিন্তু উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়। উত্তর পশ্চিম ভারত বলতে কোন কোন রাজ্যগুলো? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, হ্যাঁ, এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু লু প্রবাহিত হবে। আচ্ছা, লু প্রধানত কখন প্রবাহিত হয়? গ্রীষ্মকালে দুপুরবেলা ভূপৃষ্ঠের সমান্তরালে এক ধরনের উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয়, যেটা হচ্ছে লু। আর আঁধি কি? না ওই থর মরুভূমি, ভারতের থর মরুভূমি থেকে যে ধুলোর ঝড় প্রবাহিত হয় সেটাকে বলা হয় আঁধি। তাহলে ভারতের স্থানীয় বায়ু লু এবং আঁধি হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল? অপশন বলছে খান আব্দুল গফফর খান, নাকি মহাত্মা গান্ধী, নাকি মোহাম্মদ আলী জিন্নাহ, নাকি শওকত আলী। কি হবে? খান আব্দুল গফফর খানকে বলা হয়ে থাকে সীমান্ত গান্ধী। আচ্ছা, কেন সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে? ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিল কে? মহাত্মা গান্ধী। আচ্ছা, এই মহাত্মা গান্ধী অহিংসার নীতিতে কিন্তু বিশ্বাসী ছিল। আর এই অহিংসার নীতিতে বিশ্বাস করেছিল কিন্তু এই খান আব্দুল গফফর খান, এবং অহিংসা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল খান আব্দুল গফফর খান। কোথায়? না ভারতের উত্তর পশ্চিম সীমান্তে। তাই খান আব্দুল গফফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয়। আচ্ছা, খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী ছাড়াও আমরা আরো একটি নামে জানি। কি নাম? বাদশা খান। তাহলে বাদশা খান কার নাম? খান আব্দুল গফফর খান। সীমান্ত গান্ধী কার নাম? খান আব্দুল গফফর খান। আচ্ছা, এই খান আব্দুল গফফর খান কিন্তু ওই উত্তর পশ্চিম ভারতে খোদাই খিদমতগার এবং লাল কুর্তা বাহিনী এবং রেড শার্ট বাহিনী প্রতিষ্ঠা করেছিল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে লাল কুর্তা বাহিনী কে গঠন করে? খান আব্দুল গফফর খান। যদি বলা হয় রেড শার্ট বাহিনী কে প্রতিষ্ঠা করে? খান আব্দুল গফফর খান হলো। আচ্ছা, খান আব্দুল গফফর খান হচ্ছে প্রথম বিদেশি ব্যক্তি যিনি ভারত রত্ন পেয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন প্রথম বিদেশি ব্যক্তি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন পেয়েছে? কি হবে? খান আব্দুল গফফর খান হলো। আচ্ছা, আর হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ কি? আমরা জানি জিন্নাহ 14 দফা দাবি কত সালে পেশ করেছিল? 1929 কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেছিল। আর কি না মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে? 1946 সালের 16ই আগস্ট। 1946 সালের 16ই আগস্ট, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার ঠিক 1 বছর আগে, এবং ভারত স্বাধীন হয় 15ই আগস্ট তার পরের দিন। ঠিক আছে? তাহলে কিভাবে মাথায় রাখবো? 1946 সালের 16ই আগস্ট কিন্তু তোর মোহাম্মদ আলী জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল। আচ্ছা, প্রত্যক্ষ সংগ্রামের ডাকটা বিষয়টা কেমন? না মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিল কি না ব্রিটিশরা যখনই ভারত থেকে চলে যাবে
আমাদের মুসলিম জাতিদেরকে নিয়ে একটা পৃথক দেশ গঠনের জন্যই কিন্তু এই ডাকটা দিয়েছিল। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে কেন ডাক দিয়েছিল, না ব্রিটিশ শাসনের অবসানের পর মুসলিম জাতিকে নিয়ে একটা পৃথক দেশ তথা রাষ্ট্র মানে কি পাকিস্তান গঠনের উদ্দেশ্যেই কিন্তু এই ডাকটা দিয়েছিল। কত সালে? 1946 সালের 16ই আগস্ট। হলো। আচ্ছা, আর কি আছে? শৌকত আলী। শৌকত আলী এবং তার ভাই মোহাম্মদ আলী, এদের বলে আলী ব্রাদার্স বলা হয়। এরা দুজন কি না ভারতে খিলাফত আন্দোলনের সূচনা করেছিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতে খিলাফত আন্দোলনের সূচনা কে করেছিল, আনসার হবে কি শৌকত আলী এবং মোহাম্মদ আলী। এরকম না দিয়ে যদি আলী ব্রাদার্স দেয় তখন আনসার হবে আলী ব্রাদার্স। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বাতাসে কোন গ্যাস থাকার জন্য তৈল ছবির সাদা রং কালো হয়ে যায়? অর্থাৎ বাতাসে কোন গ্যাসটা থাকে যার জন্য আমরা যদি ওয়াল পেন্টিং করাই না, যে অয়েল পেন্টিং করাই, সে অয়েল পেন্টিংটা আস্তে 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 কালো হয়ে যায়, কোন গ্যাসটার জন্য হয়ে যায়? অপশন বলছে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাকি H2S মানে হাইড্রোজেন সালফাইড, নাকি CO2 মানে কার্বন ডাই অক্সাইড, নাকি SO2 মানে সালফার ডাই অক্সাইড। কি হবে? H2S মানে হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, এই যে তেল রং গুলো হয় না, তেল রঙের মধ্যে কিন্তু সীসা বা লেড থাকে। সীসা বা লেডের সংকেত কি? P আর B, তাই তো? এই লেড থাকে, এই সীসার সাথে কিন্তু বাতাসে থাকা সালফার ঘটিত যৌগ বিশেষত হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে লেড সালফাইডের একটা কালো রঙের আস্তরণ তৈরি করে। তাই ওই তেল চিত্রের যে সাদা রংটা সেটা আস্তে আস্তে বা গ্লেজটা আস্তে 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 কালো রঙের হয়ে যায়। তার প্রধান কারণ কি না সালফার গঠিত যৌগ হাইড্রোজেন সালফাইড থাকে। আচ্ছা, এছাড়াও ওই রংটাকে আরো ম্যাজম্যাজে করে দেওয়ার জন্য কে কে ভূমিকা পালন করে? তাপমাত্রা আছে, আর্দ্রতা আছে, তারা কিন্তু ওই ছবিটার কোয়ালিটিটাকে কমিয়ে দিতে প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, এই হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? পচা ডিমের গন্ধ, তাই তো হাইড্রোজেন সালফাইডের। আরেকটা পড়েছিলাম যে হাইড্রোজেন সালফাইডের জন্যই কি হয় না আমরা যে রূপোটা আস্তে আস্তে কালো হয়ে যায় না? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রূপো খোলা বাতাসে রাখলে আস্তে আস্তে একটা কালচে বা কালো কালো ধরনের হয়ে যায়, সেটা কিসের জন্য? সেটাও হাইড্রোজেন সালফাইড। এবং এই আমাদের অয়েল পেন্টিং করি, অয়েল পেন্টিং এর সাদা কালারটাও আস্তে আস্তে কি কালো হয়ে যায়, এই হাইড্রোজেন সালফাইডের জন্য। হলো। আচ্ছা, অপশন এ ছিল কি না NO2। NO2 কি না নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেটা কি অ্যাসিড বৃষ্টিতে ঘটায়। অ্যাসিড বৃষ্টি ঘটায়। অ্যাসিড বৃষ্টি ঘটাতে কোন কোন দুটি গ্যাস কাজ করে না NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড আর SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, NO2 মানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর যখনই N2O হয়ে যাবে তখন হবে নাইট্রাস অক্সাইড, আর নাইট্রাস অক্সাইডের সংকেত কি? N2O। আচ্ছা, এই নাইট্রাস অক্সাইডকে কি বলা হয়? লাফিং গ্যাস বলা হয়ে থাকে, তাই তো? অর্থাৎ কি হাসির উদ্বেগ ঘটায়। এবং যে ডাক্তারেরা ধর কোনো একটা মানব শরীরের অংশকে অসার করবার জন্য কিন্তু এই নাইট্রাস অক্সাইডটাকেও কিন্তু ব্যবহার করে থাকে। হলো। তাহলে এরকম যদি প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোন গ্যাসটিকে ডাক্তারেরা মানব শরীরের কোন একটি অংশকে অসার করবার জন্য প্রয়োগ করে, যদি নাইট্রাস অক্সাইড অপশন থাকে তাহলে নাইট্রাস অক্সাইড আনসার হবে। হলো। আচ্ছা, আর হচ্ছে SO2। SO2 কি? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কি অ্যাসিড বৃষ্টিতে সাহায্য করে। আর কি না সালফার ডাইঅক্সাইড সবচেয়ে বেশি বা SO2 কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় না আগ্নেয়গিরির যখন অগ্নুদ্গম হয় তখন কিন্তু এই সালফার ডাইঅক্সাইড বাতাসে বেশিভাবে মিশে যায়। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? অপশন জলজ উদ্ভিদ, নাকি লবণাম্ব উদ্ভিদ, নাকি মরু উদ্ভিদ, নাকি সাধারণ উদ্ভিদ? কি হবে? লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদের কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। আচ্ছা, এই লবণাম্ব উদ্ভিদের তো জরায়ুজ অঙ্কুরোদ্গম ছাড়াও কি শ্বাসমূল দেখা যায় বা নিউম্যাটাফোর দেখা যায় আর ঠেসমূল দেখা যায়। আচ্ছা, শ্বাসমূলটা কি না এই লবণাম্ব উদ্ভিদের মাটিটা এতটাই লবণাক্ত যে মাটির নিচে অক্সিজেন রয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তারা কিন্তু অক্সিজেনটা গ্রহণ করতে পারে না। কি না তারা একটা মূলগুলো মাটির উপরে উঠে যায় এবং সেগুলো বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গুলো কালেক্ট করে। ঠিক আছে, সেটা হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটাফোর। আর ঠেসমূল কি না এত নরম প্রকৃতির মাটি, তাহলে গাছটাকে ঠিকভাবে দাঁড়িয়ে থাকবার জন্য যাতে না পড়ে যায় তার জন্য কিন্তু ঠেসমূলও দেখা যায়।
আচ্ছা, জরায়ুজ অঙ্কুরোদ্গম কি না, ওই ধর গাছেতে যে বীজগুলো রয়েছে সে বীজগুলো থেকে কি হয়, তারপর আস্তে আস্তে অঙ্কুর বেরোয় দিয়ে তো গাছ লাগাই আমরা, কিন্তু ওখানে মাটিটা এতটাই লবণাক্ত, তাহলে বীজটা যদি মাটিতে পড়ে যায় তাহলে মাটিতে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। এই জন্য গাছে থাকাকালীন অবস্থাতেই তাদের অঙ্কুর বের হয়, জাস্ট গাছ থেকে পড়বে যে আবার একটা নতুন গাছের সৃষ্টি করবে। এটা কি বলা হয়, জরায়ুজ অঙ্কুরোদ্গম, যেটা দেখা যায় হ্যালোফাইটস বা লবণাম্ব উদ্ভিদের। আচ্ছা, জলজ উদ্ভিদ। আচ্ছা, জলজ উদ্ভিদকে একটা ভালো নামে কি বলা হয়, হাইড্রোফাইটস। হাইড্রোফাইট কি না, জলজ উদ্ভিদকে বলে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে একটি হাইড্রোফাইটের উদাহরণ কি হবে, পদ্ম, শালুক, এগুলো সব কি না হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদের এক্সাম্পল। আচ্ছা, মরু উদ্ভিদ মানে মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে কি একসাথে বলবো, জেরোফাইট। জেরোফাইট, তাহলে জেরোফাইটের এক্সাম্পল কি কি হবে, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, অ্যাকাসিয়া, বাবুল, এই সমস্ত উদ্ভিদগুলো কি না তোর জঙ্গল উদ্ভিদ বা তোর মরু উদ্ভিদ বা জেরোফাইটের এক্সাম্পল। আর কি আছে, সাধারণ উদ্ভিদ। সাধারণ উদ্ভিদকে বলা হবে মেসোফাইট। মেসোফাইট কোনগুলো, আম, জাম, কাঁঠাল, এগুলো সব মেসোফাইটের এক্সাম্পল। আচ্ছা, আর আছে চ্যাসমোফাইট। চ্যাসমোফাইট কোনগুলোকে বলবো না, পাথরের ফাটলে যে সমস্ত গাছগুলো জন্মাবে তাদেরকে বলা হবে চ্যাসমোফাইট। আচ্ছা, অম্ল মাটিতে যেগুলো জন্মাবে তাকে বলা হবে অক্সিলোফাইট। যেমন দেখবি মস দেখবি অম্ল মাটিতে জন্মায়, মস হচ্ছে কিন্তু একটি অক্সিলোফাইটের এক্সাম্পল। হলো, পাথরের ফাটে কি বলবে, পাথরের ফাটলে দেখবি, পাথরের ফাটলে তো অনেক অনেক গাছ জন্মায়, তাই পাথরের ফাটলেতে যে সমস্ত গাছগুলো জন্মায় তাদেরকে বলা হয় তাকে চ্যাসমোফাইট। হলো, আচ্ছা নেক্সট প্রশ্ন, শক, জবন, পল্লব, নিষুদম হিসাবে কে পরিচিত? শক, জবন, পল্লব, নিষুদন নামে কে পরিচিত? অপশন বলছি গৌতমীপুত্র সাতকর্ণী, নাকি কনিষ্ক, নাকি অশোক, নাকি শ্রীগুপ্ত। কি হবে? গৌতমীপুত্র সাতকর্ণীকে শক, জবন, পল্লব, নিষুদন নামে কিন্তু পরিচিত বা এটা উপাধি ছিল। আচ্ছা, গৌতমী সাতকর্ণী কোন বংশের রাজা? সাতবাহন বংশের রাজা। আচ্ছা, সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? কোথায়? প্রতিষ্ঠান বা পৈঠান। প্রতিষ্ঠান বা পৈঠান। আচ্ছা, এই গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের কততম রাজা ছিল? 23তম রাজা ছিল। এবং আমরা এই গৌতমীপুত্র সাতকর্ণী কে ছিল? শ্রেষ্ঠ রাজা ছিল সাতবাহন বংশের। তার সম্পর্কে জানতে পারি কোথা থেকে না, তার মায়ের লেখা অর্থাৎ গৌতমী বলশ্রীর লেখা নাসিক প্রশস্তি থেকে। নাসিক প্রশস্তি থেকে কিন্তু আমরা গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানতে পারি। আচ্ছা, অপশন বি আছে কনিষ্ক। কনিষ্ক কোন যুগের রাজা? কুষাণ বংশের রাজা। আচ্ছা, এই কুষাণ বংশের সময় কিন্তু গান্ধার আর মথুরা শিল্পের সবচেয়ে বেশি কিন্তু মানে উৎকর্ষতা লাভ করেছিল। আচ্ছা, কুষাণের যে মস্তকহীন দেহটি আবিষ্কার হয়েছে কোথায় না, মথুরাতে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কনিষ্কের মস্তকহীন দেহটি আবিষ্কার হয়েছে কোথায়? মথুরাতে। কত সালে আবিষ্কার হয়েছে? 1911 সালে আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করেছে? পণ্ডিত রাধাকৃষ্ণ। পণ্ডিত রাধাকৃষ্ণ 1911 সালে মথুরাতে কনিষ্কের মস্তকহীন দেহটা কিন্তু আবিষ্কার হয়েছে। হলো, আচ্ছা, আর কুষাণ বংশের রাজা কনিষ্ক যখন সিংহাসনে বসেছিল তখন একটি নতুন যুগের সূচনা হয়েছিল, সেটা কি? শকাব্দ। তাই তো, শকাব্দ কত? 78 খ্রিস্টাব্দ। তাহলে 78 খ্রিস্টাব্দে কনিষ্ক যখন সিংহাসন আরোহণ করে তখন শকাব্দের সূচনা হয়। আচ্ছা, শকাব্দের মতো আরেকটা রয়েছে গুপ্তাব্দ। গুপ্তাব্দটা কি? চন্দ্রগুপ্ত যখন 319 বা 320 খ্রিস্টাব্দে যখন সিংহাসনে বসে তখন হয়ে যায় গুপ্তাব্দ। আর আছে হর্ষাব্দ, 606 খ্রিস্টাব্দে যখন হর্ষবর্ধন সিংহাসনে বসেছিল তখন থেকে কিন্তু হর্ষাব্দের সূচনা হয়েছে। হলো, আচ্ছা, অশোক কোন বংশের শ্রেষ্ঠ রাজা? মৌর্য বংশের। আচ্ছা, অশোক কিন্তু প্রাথমিক অবস্থায় শিবের উপাসক ছিল, অর্থাৎ শৈব ধর্মের কিন্তু উপাসক ছিল। কলিঙ্গ যুদ্ধের পর কি সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আচ্ছা, অশোকের তার নিজের মুদ্রাতে নিজেকে দেবনাম প্রিয়দর্শী নামে কিন্তু উল্লেখ করত। দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী নামে নিজেকে মুদ্রায় কে করত? অশোক। আচ্ছা, অশোকের মোট কয়টি শিলালিপি রয়েছে? মুখ্য শিলালিপি 14টি।
তার মধ্যে 13 নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ইতিহাস কিন্তু বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, কার সাথে হয়েছিল? কলিঙ্গের রাজা শিশুগুপ্তের সাথে। কার? না অশোকের। হলো। আচ্ছা, অপশন ডি বলছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত কি? না গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন দুটি উপাদান অলিম্পিকে মশালের জন্য ব্যবহার করা হয়? দেখো, অলিম্পিক খেলার একটা মশাল হয় না, তার জন্য এই মশালটার জন্য কোন দুটি উপাদানকে ব্যবহার করা হয়? অপশন বলছে হাইড্রোজেন ও অক্সিজেন, নাকি হাইড্রোজেন ও প্রোপিলিন, নাকি প্রোপিলিন এবং বিউটেন, নাকি প্রোপেন ও বিউটেন। কি হবে? প্রোপেন ও বিউটেন। প্রোপেন এবং বিউটেনকে ওই অলিম্পিকের মশালটা জ্বালাবার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে প্রোপেন কত থাকবে? 35% থাকে, অর্থাৎ 35% থাকে প্রোপেন আর 65% থাকে কিন্তু বিউটেন। আচ্ছা, তাহলে একটু অলিম্পিক্স নিয়ে আলোচনা হয়ে যাক। আচ্ছা, সর্বপ্রথম অলিম্পিক খেলা কত সালে হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দ। সর্বপ্রথম হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? গ্রিসের রাজধানী এথেন্সে। তারপর কি না অলিম্পিক খেলাটা কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল, দিয়ে আবার 1896 সালে কিন্তু আধুনিক অলিম্পিক খেলা শুরু হলো। কোথায়? ওই গ্রিসের এথেন্সে। তাহলে সর্বপ্রথম অলিম্পিক শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে এবং আধুনিক যদি বলে 1896 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই যে আধুনিক অলিম্পিকের রূপকার বলা হয় কাকে? পিয়ের দা কুবেরতা। কি? পিয়ের দা কুবেরতাকে বলা হয় আধুনিক অলিম্পিকের রূপকার। আচ্ছা, এই অলিম্পিক গেমসের মোটো কি? সিটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস। কি? সিটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস। আচ্ছা, সিটিয়াস মানে কি? ফাস্টার। আচ্ছা, অল্টিয়াস মানে কি? হায়ার। আর হচ্ছে সিটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস। ফোর্টিয়াস মানে কি? স্ট্রঙ্গার। হলো। আচ্ছা, সর্বপ্রথম এই যে অলিম্পিকের যে পতাকাটা কি? একটা সাদা কাপড়ের ওপর 5 রকমের রঙের রিং পরস্পরকে ইন্টারলক করে রয়েছে। এই পতাকাটা সর্বপ্রথম কোন অলিম্পিকে হয়েছিল, ব্যবহার করা হয়েছিল? কত সালে? হ্যাঁ, কত সালে? 1928। 1920 সালে। 1920 সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প অলিম্পিকে। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে যে অলিম্পিকটা হয়েছিল 1920 সালে, সেখানে কিন্তু সর্বপ্রথম অলিম্পিকের পতাকাটা উত্তোলন করা হয়েছিল। আর তুই যেটা বলছিস 1928 সালে, যেটা হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে হয়েছিল, সেইটাতে সর্বপ্রথমে মশালটা উদ্বোধন হয়েছিল। তাই যদি বলে সর্বপ্রথম মশাল অলিম্পিক্সে মানে উদ্বোধন হয়েছিল কত সালে? 1928। কি? কোথায় হয়েছিল? না তোর হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে হয়েছিল। সে বছরই ভারত সর্বপ্রথম হকিতে গোল্ড পেয়েছিল। এখনো পর্যন্ত ভারত হকিতে অলিম্পিক খেলাতে তোর 8টা গোল্ড মেডেল পেয়েছে। প্রথম হয়েছিল 1928 পেয়েছিল, আর লাস্ট পেয়েছে 1980 সালে রাশিয়ার মস্কোতে যে অলিম্পিকটা হয়েছিল। হলো। আচ্ছা, তারপর 1928 হলো, কিন্তু যদি 1928 অপশন না থাকে 1936 অপশন দেবে। দেখবি 1936-এ কি? আধুনিক মশালের উদ্বোধন হয়েছিল 1936 সালে। আচ্ছা, খেলাটা কোথায় হয়েছিল? না জার্মানির বার্লিনে কিন্তু হয়েছিল। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন রাজস্থান, নাকি গুজরাট, নাকি পাঞ্জাব, নাকি তামিলনাড়ু। কি হবে? গুজরাট। গুজরাট। আচ্ছা, সোমনাথ মন্দির 1025 সালে সুলতান মাহমুদ লুট করেছিল। তাহলে এই সুলতান মাহমুদ যে লুট করেছিল সোমনাথ মন্দির, সেটা কোন রাজ্যে আছে? গুজরাট। এছাড়া আর কোন মন্দির রয়েছে? না তোর দ্বারকাধীশ মন্দির রয়েছে, মোধেরা সান টেম্পল রয়েছে। আচ্ছা, কোনারকের সান টেম্পল বললে সেটা হয়ে যাবে উড়িষ্যা, আর মোধেরা সান টেম্পল বললে হয়ে যাবে সেটা গুজরাট। আর কি রয়েছে? পাবগাদা রয়েছে। কি? পাবগাদা মন্দির কিন্তু কোথায় রয়েছে? বা পাভাগাদা মন্দির রয়েছে গুজরাটে। আর কি রয়েছে? না নাগেশ্বর মন্দির হচ্ছে গুজরাট। তাহলে গুজরাটে কোন কোন মন্দিরগুলো রয়েছে? সোমনাথ মন্দির রয়েছে, নাগেশ্বর মন্দির রয়েছে, মোধেরা সান টেম্পল রয়েছে, পাভাগাদা টেম্পল রয়েছে, আর তো দ্বারকাধীশ রয়েছে। এগুলো সব গুজরাটে রয়েছে। আচ্ছা, পাঞ্জাবে একটি বিখ্যাত মন্দির রয়েছে, পাঞ্জাবের অমৃতসর, যেটাকে বলা হয় হ্যাঁ, যেটাকে হরমন্দির সাহিব বলা হয় থাকে। যেটাই অমৃতসরের স্বর্ণ মন্দির, সেটাই হরমন্দির সাহিব। আচ্ছা,
আর আছে কি ছিল না তোর রাজস্থান। রাজস্থানে একটা বিখ্যাত মন্দির রয়েছে, সেটা হচ্ছে বিড়লা মন্দির। কোথায় রয়েছে? জয়পুরে। জয়পুরে রয়েছে বিড়লা মন্দির। আচ্ছা, তামিলনাড়ু। তামিলনাড়ুতে অনেকগুলি মন্দির রয়েছে। কি কি? মাদুরাইতে মীনাক্ষীর মন্দির রয়েছে, রামেশ্বরমে মন্দির রয়েছে, আর কি নটরাজ মন্দির। নটরাজ মন্দির কিন্তু এই তামিলনাড়ুতে আছে। বলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আবোল তাবোল এই রচনাটি কার? আবোল তাবোল এই রচনাটি কার? অপশন সুকুমার সেন, নাকি সুকুমার রায়, নাকি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, নাকি সত্যজিৎ রায়? কি হবে? সুকুমার কি? সুকুমার কি? সুকুমার রায়। সুকুমার রায়। সুকুমার সেন কি প্রথম মুখ্য নির্বাচন কমিশনার? সুকুমার সেন। সুকুমার রায় হচ্ছে আবোল তাবোল এই গ্রন্থটি লিখেছে। আচ্ছা, সে আর কি কি লিখেছে? পাগলা দাশু, হযবরল। তাহলে সুকুমার রায়ের লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে হযবরল, পাগলা দাশু এবং কি আবোল তাবোল। আচ্ছা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি কি লিখেছে? গুপি গাইন বাঘাবাইন এবং টুনটুনির বই বা টুনটুনির গল্প। এই টুনটুনির গল্প এবং গুপি গাইন বাঘাবাইন এই দুটি বিখ্যাত গ্রন্থকে লিখেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, সত্যজিৎ রায় কি লিখেছে? সত্যজিৎ রায় হ্যাঁ ফেলুদা সিরিজ, প্রফেসর শঙ্কু সিরিজ, এগুলো কিন্তু সত্যজিৎ রায় লিখেছে। আচ্ছা, সত্যজিৎ রায় কে ছিল? প্রথম চলে না, আমি ফ্যামিলির সম্পর্ক বলছি, ব্লাড রিলেশন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে ছিল সুকুমার রায়, সুকুমার রায়ের ছেলে ছিল সত্যজিৎ রায়। তাহলে অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি আর সুকুমার রায়ের ছেলে। হলো। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, সেটি হোমওয়ার্ক থাকছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নের উত্তর জানাবে। প্রশ্নটি হলো, ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কিরূপ? ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কিরূপ? অপশন একনায়কতন্ত্র, নাকি সামরিক, নাকি গণতান্ত্রিক, নাকি কোনোটি নয়। আরো একবার অপশনগুলো বলছি, একনায়কতন্ত্র, নাকি সামরিক, নাকি গণতান্ত্রিক, নাকি কোনোটি নয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।